প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে পলাশ ফিজিক্স চ্যানেলে স্বাগত। আজকের আমরা একাদশ শ্রেণীর ইউনিট 7-এর পঞ্চম অধ্যায় শিখব। এই অধ্যায়ে আছে কঠিন ও তরল পদার্থের তাপীয় প্রসারণ। যদিও আজকের ক্লাসের বিষয়বস্তু হবে কেবলমাত্র কঠিন পদার্থের তাপীয় প্রসারণ। তার আগে আমরা এই ক্লাসটা শুরু করার আগে একটু যদি জানতে চাই যে তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থের কি পরিবর্তন ঘটে। একটা কথা এখানে খেয়াল রেখো, এখানে কিন্তু তাপ বলতে এত বেশি পরিমাণ তাপ প্রয়োগ করব না যাতে বস্তুটির ভৌত পরিবর্তন ঘটে যায়। অর্থাৎ আমি একটা লোহার টুকরো কঠিন পদার্থ, তাতে এত পরিমাণ তাপ প্রয়োগ করলাম যে লোহার টুকরোটি গলে তরল লোহায় পরিণত হলো, সেটা ভৌত পরিবর্তন ঘটছে। আমরা তাপ প্রয়োগ করব এমন একটা সুনির্দিষ্ট রেঞ্জে বা সুনির্দিষ্ট সীমার মধ্যে যাতে ওর ভৌত পরিবর্তন না ঘটে। কি হয় যেন আমরা দেখেছি কঠিন পদার্থে তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থের প্রসারণ ঘটে। তোমরাও দেখে থাকবে কিছু কিছু ঘটনা আশেপাশে ঘটে। কি যেমন দেখো, একটু লক্ষ্য করে দেখবে, আমরা ছোটোবেলা থেকেই পড়েছি যে রেল লাইনের যে দুটো লাইন পরপর এসে জুড়ছে তার মাঝখানে কিছুটা ফাঁক রাখা হয়, অর্থাৎ রেল লাইনের জোড়ার মুখে ফাঁক রাখা হয়। কেন? আসলে তাপ প্রয়োগ করলে বা কি হয়, শীতকাল আর গ্রীষ্মকাল এর মধ্যে উষ্ণতার পার্থক্য ঘটে। উষ্ণতার পার্থক্য ঘটলে কি হয়, ওই যে রেল লাইনের পাতের দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে। আর দৈর্ঘ্যের পরিবর্তন হয় বলে পাত দুটো জুড়ে ওই ফাঁকা স্থান থাকায় জুড়ে যেতে পারে। যদি না ফাঁকা স্থান থাকতো, দেখা যেত ওই রেল লাইনটা বেঁকে ওপরে উঠে যেত। বা কঠিন পদার্থের প্রসারণের ব্যবহারিক প্রয়োগ, একটা খুব সহজ একটা প্রয়োগ বলি। তোমরা বাড়িতে সবাই দেখে থাকবে যে কাঁচের যে গ্লাসে, বিশেষ করে চা দোকানের যে গ্লাসগুলো কাঁচের হয়, একটু পুরো হয়, মোটা হয়, তাই না? এই কাঁচের গ্লাসে দেখবে যদি আমরা হঠাৎ করে গরম চা বা গরম কোনো জলীয় উপাদান তরল পদার্থ ঢালি, জলই ঢাললাম, গরম জল, কাঁচের গ্লাসটা সঙ্গে সঙ্গে চির খেয়ে যায়। আমরা বলি চির খেয়ে গেছে, প্রকৃতপক্ষে ফেটে যায়, তাই তো? কেন ঘটে, কি হয়? আসলে কাঁচের গ্লাসটা দেখো এরকম হয়, কাঁচের যে গ্লাস আমরা চা ঢালছি এরকম দেখতে হয়, তাই না? এরকম পুরো হয়, এটা পুরো মোটা কাঁচের গ্লাস। এই ভিতরের দেয়ালটা একটু মোটা মতো হয় কাঁচের গ্লাস, নইলে তো পাতলা হলে কাঁচের গ্লাস ফেটে যাবে, ভেঙে যাবে, একটু মোটা মতো হয়। এবার আমরা কি করছি, আমরা যখন এখানে কোনো উষ্ণ তরল পদার্থ দিচ্ছি বা জল ঢালছি বা গরম চা ঢালছি, এই দেয়ালগুলো কী হচ্ছে, এই ভিতরের দেয়াল এই অংশগুলো কি করছে, ওই পদার্থ থেকে তাপ গ্রহণ করছে। তাপ গ্রহণ করলে কি হয়, ওর উষ্ণতা বাড়ে। উষ্ণতা বাড়লে দেখা যায় এই ভিতরের দেয়ালগুলো প্রসারিত হতে শুরু করেছে। কিন্তু বাইরের দেয়াল দেখো, বাইরের দেয়ালের কোনো উষ্ণতার পরিবর্তন হচ্ছে না। এই যে এই দেয়ালগুলোতে বা এই দেয়ালগুলোতে এখানে উষ্ণতার কেন পরিবর্তন ঘটছে না? কারণ ওখানে কোনো তরল পদার্থ ওর সংস্পর্শে নেই। ফলে বাইরের দেয়ালের প্রসারণ হচ্ছে না, কিন্তু ভিতরের দেয়ালের প্রসারণ ঘটছে। এই দু ধরনের প্রসারণ হওয়ার জন্য ভালো করে ভেবে দেখো, ভিতরের দেয়ালের প্রসারণ হচ্ছে, বড় হতে চাইছে, বাইরের দেয়াল একই রকম থাকতে চাইছে। তাই কী হয়, কাঁচের গ্লাসটা ফেটে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। তাই কি করে দেখবে, চা দোকানদার যিনি চা তৈরি করেন, দোকানে বিক্রি করেন, তিনি প্রথমে কাঁচের গ্লাসগুলো ঠিক এরকমভাবে উল্টে বসিয়ে দেন। এই কাঁচের গ্লাসগুলো উল্টে বসিয়ে এর ওপর প্রথমে গরম জল ঢেলে দেন। উল্টোভাবে বসিয়ে গরম জল ঢেলে দেওয়া হলো। গরম জল ঢেলে দিলে কী হবে, এই বাইরের দেয়াল তাপ পেল, সঙ্গে সঙ্গে গ্লাসটাকে এরকমভাবে সোজা করে নেওয়া হলো, নিয়ে এর ভিতর তরল ঢালা হলো, গরম তরল, উষ্ণ তরল। তাহলে কী হবে দেখো, তখন প্রথমে আমরা বাইরের দেয়ালে তাপ প্রয়োগ করেছি, গরম জল দিয়েছি, ফলে বাইরের দেয়াল প্রসারিত হচ্ছে। আবার সঙ্গে সঙ্গে যেই ভিতরের দেয়ালে ওই তরল পদার্থ সংস্পর্শের ভিতরের দেয়ালটা, সেও প্রসারিত হচ্ছে। অর্থাৎ একই সঙ্গে বাইরের দেয়াল এবং ভিতরের দেয়াল প্রসারিত হচ্ছে। সেক্ষেত্রে আর ফেটে যাওয়ার বা চির খেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। অর্থাৎ আমরা বলতে পারি যে তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থের প্রসারণ ঘটে। আরও কিছু বাস্তব উদাহরণ আমরা দেখতে পাই যে তাপ প্রয়োগ করার পরে প্রসারণ ঘটেছে কঠিন পদার্থের। যেমন দেখবে, ধরো
একটা সহজ উদাহরণ দিই, এই কলমের মধ্যে একটা আংটি আটকে গেছে, সোনার আংটি বা ধাতুর তৈরি কোনো আংটি, আমি সোনার কথা বলছি, আংটি এর মধ্যে আটকে গেছে, কোনোভাবেই এই আংটিটাকে আমরা খুলে বের করতে পারছি না। কি করব? সহজ উপায় হচ্ছে এই কলম সমেত যদি আমরা ওই সোনার আংটিটাকে উত্তপ্ত করি, দেখবে সোনার আংটিটা খুলে যাবে খুব সহজে। কেন? কারণ তাপ প্রয়োগ করার ফলে দেখা যায় সোনার আংটিটা প্রসারিত হয়, প্রসারিত হলে খুলে যায়। তবে হ্যাঁ, আমরা এখানটা ধরে নিচ্ছি যে তাপ প্রয়োগ করলে এই সোনার আংটির এই কলমটা পুড়ে যাবে না, প্লাস্টিকের নয়, এটা কাঠের তৈরি কলম, ধরো কাঠের কলম, এর ওপর আংটিটা আটকে গিয়েছে, পুরো খোলা যাচ্ছে না কোনোভাবে। তাপ প্রয়োগ করব কোথায়? ওই আংটির গায়ে, আংটিটাকে উত্তপ্ত করব, করলে দেখবে আংটিটা আস্তে আস্তে প্রসারিত হবে, একটু প্রসারিত হলেই খুলে বের করে নেওয়া যাবে। ঠিক এই নীতিকেই কাজে লাগিয়ে আমরা কাঁচের যে গ্লাস বয়ামগুলো হয়, কাঁচের জার, এই জারের মুখে ধাতুর অনেক সময় কি থাকে? ঢাকনা থাকে। ধাতুর ঢাকনাগুলো কোনো মতে খোলা যায় না, কোনোভাবে আটকে গেলে খোলা খুব অসুবিধাজনক। তখন আমরা কি করি যেন, ওই ধাতুর ঢাকনাতে তাপ প্রয়োগ করি। ধাতুর ঢাকনাতে তাপ প্রয়োগ করলে কী হবে? তাপটা কাঁচের জারটাও পাবে, ঢাকনাটাও পাবে। কিন্তু বেশি পরিমাণ তাপ বা তাপ প্রয়োগের ফলে বেশি পরিমাণ প্রসারিত হবে ওই ধাতুর ঢাকনাটা, ধরো অ্যালুমিনিয়ামের তৈরি বা স্টিলের তৈরি, সে প্রসারিত হয়ে ঢাকনাটা বড় হয়ে যাবে, খুব সহজে খুলে আসে। এই নীতিকেই আমরা কাজে লাগালাম, কি? যে কঠিন পদার্থে তাপ প্রয়োগ করলে প্রসারণ ঘটে। একই রকমভাবে দেখবে গরুর গাড়ির চাকায় বের পড়া নয়। গরুর গাড়ির চাকা কিসের তৈরি তোমরা নিশ্চয়ই জানো, তবু একবার বলে দিই। গরুর গাড়ির চাকা কাঠের তৈরি, এরকম হয়, এরকম এক গরুর গাড়ির চাকা, ঠিক আছে? এটা পুরোটাই কাঠের তৈরি। এখন এই চাকাটা যদি পুরো কাঠের তৈরি হয়, সমস্যা কি? রাস্তা দিয়ে যখন গাড়ি চলবে তখন রাস্তার সঙ্গে চাকার ঘর্ষণ হবে, হয়ে এই চাকাটা নষ্ট হয়ে যাবে, সময়ের সঙ্গে সঙ্গে চাকাটা নষ্ট হয়ে যাবে। তাই চাকাটা যাতে নষ্ট না হয় আমরা কি করি যেন, এই চাকার বাইরে আর একটা ধাতুর আবরণ দিয়ে দিই, লোহার একটা আবরণ দেওয়া হয়। এখন কিভাবে লোহার আবরণ দেবো? আমরা এই চাকার বাইরে, কাঠের চাকাটার বাইরে কি করে লোহার আবরণ দেবো? কি করা হয়? তুমি ভাবছো যে এর বাইরে একটা বৃত্তাকার লোহার পাত তৈরি করা হলো, করে এর গায়ে জুড়ে দেওয়া হলো কোনো কিছু দিয়ে। ওরকমভাবে করা হয় না, কারণ জুড়ে দিলে খুলে যাওয়ার সম্ভাবনা আছে। কি করা হয় যেন, এই চাকার মাপের থেকে একটু ছোট, এই চাকার মাপের থেকে তুলনামূলকভাবে একটু ছোট বেড় তৈরি করা হয়। বেড় অর্থাৎ লোহার তৈরি এরকম পাত দিয়ে বৃত্তাকার রিং তৈরি করা হয়। রিং মানে আংটির মতো তৈরি করা হলো, ফাঁকা। কিন্তু এটা কি? এটা লোহার তৈরি। এই রিংটা লোহার চাকতি বলা হচ্ছে, যেটার ব্যাসার্ধ বা যেটার ব্যাস এর তুলনায়, এই চাকার তুলনায় ছোট। ফলে কী হবে? এটা এর গায়ে কোনো মতে আটকাতে পারবে না, কারণ এটা তো ছোট, এর গায়ে আটকাবে না। তো কী করবো আমরা তখন? সেক্ষেত্রে আমরা এই লোহার চাকতিকে উত্তপ্ত করি। লোহার চাকতি উত্তপ্ত হলে কী হয় যেন, প্রসারিত হবে, বড় হয়ে যাবে। তখন লোহার চাকতিটা এনে এই কাঠের চাকার ওপর বসিয়ে দিলে, দেখো ধরো এরকম বড় হয়ে গেল, এর ওপর এরকমভাবে বসে গেল, কারণ চাকতি বড় হয়ে গেছে, প্রসারিত হয়ে। কিছুক্ষণ পরে ঠান্ডা হবে, ঠান্ডা যত হবে কী হবে, এই চাকতিটা, এই যে চাকতিটা সংকুচিত হবে, সংকুচিত হতে হতে কাঠের গায়ে পুরো আটকে যাবে। তখন কিন্তু আর সহজে আমরা খুলতে পারবো না। এইভাবে আমরা লোহার চাকার গায়ে বা গরুর গাড়ির চাকায় বের পড়াই। কোন ধর্মকে কাজে লাগিয়ে? কঠিন পদার্থের তাপীয় প্রসারণ ধর্মকে কাজে লাগিয়ে আমরা গরুর গাড়ির চাকায় বের পড়াচ্ছি। অর্থাৎ আমরা বলতে পারি যে তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থের প্রসারণ ঘটে। তবে একটা কথা শুরুতেই আমি বললাম, ধরো কাঠ একটা কঠিন পদার্থ, আমরা কাঠে তাপ প্রয়োগ করলে কাঠের কি হয়? প্রসারণ হতে দেখেছি কি কখনো? না। আমরা কি দেখেছি? কাঠটা পুড়ে যায়, অর্থাৎ ওর পরিবর্তন ঘটে, ভৌত পরিবর্তন ঘটে, ও জ্বলে যায়, তাই না? রাসায়নিক বিক্রিয়া ঘটে ওখানে। আমরা শুরুতেই বললাম এমন পরিমাণ তাপ প্রয়োগ করবো যাতে ওর ভৌত পরিবর্তন না ঘটে। খুব বেশি তাপ প্রয়োগ করব না, যে পরিমাণ তাপ প্রয়োগ করলে ওর উষ্ণতা পরিবর্তনও হবে, প্রসারণ ঘটবে, পরিমাপ করা যাবে। এত বেশি তাপ প্রয়োগ করব যাতে ওর ভৌত পরিবর্তন ঘটে গেলে ততদূর পর্যন্ত আমরা যাব না। কঠিন পদার্থে তাপ প্রয়োগ করলে প্রসারণ তো হয়, বুঝলাম। কি প্রসারণ ঘটে? কি বাড়ে? দৈর্ঘ্য বাড়ে, ক্ষেত্রফল বাড়ে, আয়তন বাড়ে, ঘনত্ব বাড়ে, ভর বাড়ে, কিসের পরিবর্তন ঘটে? দেখা গেছে কঠিন পদার্থে তাপ প্রয়োগ করলে দৈর্ঘ্য বাড়ে, ক্ষেত্রফলও বাড়ে, আয়তনও বাড়ে।
কেমন দেখো, আমরা যদি একটা সরু এরকম দণ্ডের গায়ে এরকম একটা সরু দণ্ড, ধাতুর তৈরি দণ্ড, কোনো একটি ধাতুর তৈরি এরকম দণ্ড, এ তাপ প্রয়োগ করা হলো, কি হবে, ওই দণ্ডে তাপ প্রয়োগ করলে দেখবো এই দণ্ডটা প্রসারিত হচ্ছে, লম্বায় বেড়ে যাচ্ছে। অর্থাৎ আমরা সেক্ষেত্রে বলতে পারি যে এই দণ্ডটায় তাপ প্রয়োগ করার ফলে দণ্ডটার দৈর্ঘ্য প্রসারণ ঘটল। আবার দেখো, যদি আমরা এরকম দণ্ড না হয়ে এরকম একটা চাকতি, চাকতি মানে কি বলে তো, চাকতি মানে ওই বিস্কুটের মতো দেখতে, ধরো ব্রিটানিয়া বিস্কুট যেরকম দেখতে পাতলা, ওটাই হচ্ছে চাকতি। যেমন আমরা থালায় খাই ডিশ, ওটাও একটা চাকতি। ওই চাকতিতে তাপ প্রয়োগ করলে দেখবে এই চাকতিটা বড় হয়ে গেল, অর্থাৎ কী হলো, চাকতির ক্ষেত্রফল বৃদ্ধি পেল। এখানে দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছিল, এখানে ক্ষেত্রফল বৃদ্ধি পেল। আবার দেখবে আমরা যদি একটা এরকম ছোট ঘনকের, ধাতুর তৈরি ঘনক, অবশ্যই ধাতুর তৈরি ঘনকে তাপ প্রয়োগ করি, কী হবে, ধাতুর তৈরি ঘনকটা প্রসারিত হয়ে বড় ঘনকে পরিণত হবে, তাই তো। অর্থাৎ এখানে কী হলো, ঘনকের আয়তন বৃদ্ধি পেল। ফলে আমরা বলতে পারি যে তাপ প্রয়োগ করার ফলে কঠিন পদার্থের 3 ধরনের প্রসারণ ঘটে। কি কি প্রসারণ ঘটতে পারে, দৈর্ঘ্য প্রসারণও হতে পারে, দৈর্ঘ্য প্রসারণ হতে পারে, আর কি প্রসারণ হতে পারে, আর হতে পারে ক্ষেত্রফল প্রসারণ, ক্ষেত্রফল প্রসারণ হতে পারে, আর কি প্রসারণ হতে পারে, আর হতে পারে আয়তন প্রসারণ। 3 ধরনের প্রসারণ হতে পারে। এখন প্রথম প্রশ্ন জাগে যে তাপ প্রয়োগ করলে তাহলে কোনো একটি কঠিন পদার্থ, এটা নয় দণ্ড ছিল বলে দৈর্ঘ্য বেড়েছে, এটা ডিশ ছিল বলে ক্ষেত্রফল বেড়েছে, ঘনক ছিল বলে আয়তন বেড়েছে। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে ধরো একটা এরকম ধাতুর তৈরি গোলক, তাকে তাপ প্রয়োগ করা হলো, কি হবে? তুমি বলবে স্যার গোলক তো তাপ দিলে এর আয়তন, এই ছোট গোলকটা কি হবে, একটু বড় গোলকে পরিণত হবে। অর্থাৎ এই ছোটো মতো একটা রসগোল্লা একটা বড় রসগোল্লায় পরিণত হবে, মনে হতে পারে। অর্থাৎ আমরা বলতে পারি যে মনে হতে নয়, সেটাই তো ঘটবে, তাই না, যে তাপ প্রয়োগ করলে গোলকটি বড় গোলকে পরিণত হবে, অর্থাৎ গোলকের আয়তন বৃদ্ধি পাবে। কিন্তু একটু ভেবে দেখো তো, গোলকের আয়তন বৃদ্ধি পাওয়া মানেই গোলকের ব্যাসার্ধটা কি হচ্ছে, আগের মতো থাকছে না বাড়ছে? গোলকের ব্যাসার্ধ নিশ্চিত করে বাড়বে। গোলক বড় হয়েছে মানে কি, ব্যাসার্ধ বেড়েছে। অর্থাৎ আমরা বলতে পারি তাপ প্রয়োগ করলে গোলকের তো আয়তন বাড়লো, একে আয়তন তো বৃদ্ধি পেল, তার সঙ্গে আর কি বৃদ্ধি পেল, ব্যাসার্ধের দৈর্ঘ্য বৃদ্ধি পেল, ব্যাসার্ধের দৈর্ঘ্য বৃদ্ধি পেল। আর কি বৃদ্ধি পেল, একটু ভালো করে দেখো, ব্যাসার্ধ বেড়েছে মানে এর ক্ষেত্রফল কত হয়, 4 পাই আর স্কয়ার, এর ক্ষেত্রফল কত হবে, 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার। অর্থাৎ যেহেতু বড় হাতের আরটা ব্যাসার্ধটা বড়, বড় গোলকের ব্যাসার্ধ বড় মানে কি, বড় গোলকের ক্ষেত্রফলও বেশি। ফলে আমরা কি বলতে পারি, ক্ষেত্রফলও বৃদ্ধি পেল, তাই না। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে ক্ষেত্রফল বৃদ্ধি পেল। একটা গোলককে তাপ প্রয়োগ করলে কেবল আয়তনের পরিবর্তন হয় না, মানে আয়তনের বৃদ্ধি ঘটে না, ব্যাসার্ধেরও দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে, ক্ষেত্রফলও বৃদ্ধি পায়। প্রকৃতপক্ষে এখানেও এই যে দণ্ডটায়, শুরুতেই কি বলেছিলাম, এই দণ্ডটায় তাপ প্রয়োগ করলে কেবলমাত্র কী প্রসারণ ঘটছে, দৈর্ঘ্য প্রসারণ? আদৌ নয়, দৈর্ঘ্যের সঙ্গে সঙ্গে ওর ক্ষেত্রফল, আয়তন সব বাড়ছে। তুমি দেখো এই দণ্ডটা যদি দৈর্ঘ্য বৃদ্ধি পায়, দৈর্ঘ্য বৃদ্ধি পেলেই স্বাভাবিকভাবে এর আয়তন তো বেড়ে যাবে, ক্ষেত্রফলও বাড়বে। অর্থাৎ কঠিন পদার্থে তাপ প্রয়োগ করলে 3টে প্রসারণ ঘটে একত্রে, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ। কিন্তু কি, এই দণ্ডটার ক্ষেত্রে যদি বলে যে এই দণ্ডটায় তাপ প্রয়োগ করলে কী প্রসারণ ঘটে, তুমি কি বলবে, 3টে প্রসারণই ঘটে, দৈর্ঘ্যও বাড়ে, ক্ষেত্রফলও বাড়ে, আয়তনও বাড়ে। কিন্তু আমরা কেবলমাত্র দৈর্ঘ্য প্রসারণটা সহজে পরিমাপ করতে পারি, তাই আমাদের মনে হয় যেন এর তাপ প্রয়োগ করে কেবলমাত্র দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, বা এই চাকতিটা তাপ প্রয়োগ করে কেবলমাত্র ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। মানে আমরা সহজে ক্ষেত্রফলের বৃদ্ধিটা আমাদের চোখে ধরা পড়ে, আমরা সহজে পরিমাপ করতে পারছি, তাই আমরা বলছি এর প্রধানত ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, এর প্রধানত দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে,
এই গোলকটার প্রধানত আয়তন বৃদ্ধি পেয়েছে। কিন্তু এটার মানে এই নয় যে কেবলমাত্র দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, এটা হতেই পারে না। দৈর্ঘ্যের সঙ্গে সঙ্গে ক্ষেত্রফলও বেড়েছে, আয়তন বেড়েছে, কিন্তু এর ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল বা আয়তন সহজে মাপতে পারি না। কোনটা আমাদের সহজে ইন্দ্রিয়গ্রাহ্য ধরা পড়ছে চোখে? দৈর্ঘ্যটা। তাই আমরা বলছি দৈর্ঘ্য প্রসারণ ঘটে। ফলে তোমাদের যখনই প্রশ্ন করবে যে তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থের কোন ধরনের প্রসারণ ঘটে, তুমি বলবে তাপ প্রয়োগ করলে যে কোনো আকৃতির বস্তুর তাপ প্রয়োগ করি না কেন 3 ধরনের প্রসারণ ঘটবে, অর্থাৎ দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন। তবে বস্তুর আকৃতি কেমন, জ্যামিতিক আকৃতি কেমন, তার উপর নির্ভর করে আমরা প্রসারণকে 3টে ভাগে ভাগ করি। কি? দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ। বস্তুটার দৈর্ঘ্য কেমন, বস্তুটা দেখতে কেমন, তার উপর নির্ভর করে প্রসারণকে 3টে ভাগে ভাগ করা যাচ্ছে। অর্থাৎ যে বস্তুর যে প্রসারণটা সহজে মাপতে পারি, আমরা ভাবি যেন সেই প্রসারণটা কেবলমাত্র ঘটেছে, এটা কিন্তু নয়। অর্থাৎ আমরা শুরুতেই কী লিখব, ক্লাসের শুরুতেই বলবো যে তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থে 3 ধরনের প্রসারণ ঘটে। একত্রেই ঘটে, কিন্তু বস্তুর জ্যামিতিক আকৃতির উপর নির্ভর করে আমরা প্রসারণকে 3 ভাগে ভাগ করতে পারি। এটা কেবলমাত্র কঠিন পদার্থের প্রসারণ সম্পর্কে জানছি। এক্ষেত্রে পরের ক্লাসগুলোতে আমরা তরল বা গ্যাসীয় পদার্থের প্রসারণ সম্পর্কেও একটু একটু করে শিখব। তাহলে কি লিখব? তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থের 3 ধরনের প্রসারণ ঘটে। কি কি? 1 দৈর্ঘ্য প্রসারণ, 2 ক্ষেত্রফল প্রসারণ, 3 আয়তন প্রসারণ। এখানে একটুখানি বিশেষ করে গুরুত্বপূর্ণ স্টার দিয়ে লিখে দিচ্ছি। তাপ প্রয়োগের ফলে যে কোনো কঠিন বস্তুর, যে কোনো ধাতব কঠিন বস্তুর বলি, আমরা প্রধানত ধাতব পদার্থে তাপ প্রয়োগ করে প্রসারণটা লক্ষ্য করি। ধাতব কঠিন পদার্থে 3 ধরনের প্রসারণ একত্রে হয়। প্রসারণ একত্রে ঘটে, 3টে প্রসারণ একসঙ্গে ঘটে। যে দৈর্ঘ্যটা আগে হবে, তারপর ক্ষেত্রফল বাড়বে, তারপর আয়তন বাড়বে, এরকম নয়। 3 ধরনের প্রসারণ একত্রে ঘটে। তবে পদার্থের জ্যামিতিক আকৃতির উপর নির্ভর করে প্রসারণকে, কঠিনের তাপীয় প্রসারণকে ওপরের শ্রেণীগুলিতে বিভক্ত করা হয়। মানে বস্তুটার জ্যামিতিক আকৃতি কেমন তার উপর ভিত্তি করে 3টে ভাগে ভাগ করা যায়। আজকের আমরা প্রধানত শিখব দৈর্ঘ্য প্রসারণ সম্পর্কে। এখন দৈর্ঘ্য তো প্রসারণ ঘটে কাদের? যাদের প্রধানত আমরা দৈর্ঘ্য মাপতে পারি, যেমন কলমটার আমরা প্রধানত কি পরিমাপ করতে পারবো? দৈর্ঘ্যই মাপতে পারবো। এখন এই কলমটা ধরো একই দৈর্ঘ্যের বিভিন্ন ধাতুর এরকম দণ্ড নিলে, একটা তামার, একটা পিতলের, একটা লোহার,
তাপ প্রয়োগ করা হলো, একই পরিমাণ তাপ দেওয়া হলো। আচ্ছা একটা কথা বলি, তাপ এবং উষ্ণতা দুটোর মধ্যে তফাৎ তোমাদের কিন্তু জানতে হবে। তাপ আর উষ্ণতা একই জিনিস নয়। তাপ আর উষ্ণতা কি? কোনো বস্তুতে আমরা যদি তাপ প্রয়োগ করি বস্তুর উষ্ণতা বৃদ্ধি পায়। যেমন দেখবে আমরা এই লোহার টুকরোটাকে বা ধরো এটা ধাতুর তৈরি কোনো বস্তু, তাকে যদি আগুনে রাখি, আগুনে রাখা মানে কি তাপ দেওয়া হলো, দিলে এ গরম হয়ে ওঠে। এই যে গরম হচ্ছে মানে কি এর উষ্ণতা বেড়ে যাচ্ছে, তাপ দিলে উষ্ণতা বাড়ে। এখন দেখো এইটাকে যদি আমরা ধাতুর না হয়ে একটা কাঠের টুকরো হয় যদি এরকমভাবে ধরি, তাকেও তাপ প্রয়োগ করা আছে, তার কি উষ্ণতা খুব বেশি বাড়ে? ধাতুর মতো বাড়ে না। অর্থাৎ আমরা যদি একই পরিমাণ তাপ প্রয়োগ করি সব বস্তুর উষ্ণতা একই পরিমাণ বাড়বে না। উষ্ণতা ডিগ্রি সেন্টিগ্রেড বা কেলভিনে মাপা হয় বা ফারেনহাইটে মাপা হয়, তাপ কিন্তু ক্যালোরিতে মাপা হয়। অর্থাৎ আমরা কি বুঝলাম? তাপ কোনো বস্তুতে তাপ প্রয়োগ করলে কি হয়? বস্তুর উষ্ণতা বৃদ্ধি পায়। বোঝা গেল? অর্থাৎ তাপ হলো কারণ, উষ্ণতা হলো ফল, দুটো পৃথক জিনিস। একই পরিমাণ তাপ প্রয়োগ করলে বিভিন্ন ধরনের বস্তুর উষ্ণতা যে একই পরিমাণ বাড়বে এর কোনো নিশ্চয়তা নেই। সব বস্তুর দৈর্ঘ্য বিভিন্ন পরিমাণ বাড়তে, এই উষ্ণতা বিভিন্ন পরিমাণ বাড়তে পারে একই তাপ প্রয়োগ করলে। বোঝা গেল? তাপ এবং উষ্ণতা। হ্যাঁ, যেটা বলছিলাম, আমরা কি করলাম, এরকম কলম নিলাম, বিভিন্ন ধাতুর তৈরি এরকম দেখতে দণ্ড নিলাম, পিতল, তামা, লোহা, তাপ প্রয়োগ করলাম, অর্থাৎ উষ্ণতা বাড়ালাম। ধরো তাপ দেওয়া মানে কি উষ্ণতা বাড়ানো হচ্ছে, একই পরিমাণ উষ্ণতা বাড়ালাম, এরও 5 ডিগ্রি, অপর বস্তুটা 5 ডিগ্রি, তারপরের বস্তুটা, তারপরের বস্তুটা, প্রত্যেকের উষ্ণতা একই পরিমাণ বাড়ালাম। সবার কি দৈর্ঘ্য বৃদ্ধি একই হবে? কি মনে হয়? এর পিতলের তৈরি কলমটার দৈর্ঘ্য যতটা বাড়বে, লোহার তৈরি কলমটা বা তামার তৈরি কলমটা বা স্টিলের তৈরি কলমটা, এই দণ্ডটা কলমের মতো তৈরি দণ্ড, তাদের কি দৈর্ঘ্য একই পরিমাণ বাড়বে? অবশ্যই আমাদের সাধারণ ধারণা বলে না, একই পরিমাণ বাড়বে না, কম বেশি পরিমাণ বাড়বে। অর্থাৎ তাপ প্রয়োগ করার ফলে কঠিন পদার্থের একই রকম প্রসারণ ঘটে না, বিভিন্ন পদার্থের প্রসারণ বিভিন্ন হয়। সেটা আমরা কি দেখে পরিমাপ করব? কোনটা দেখে বুঝবো যে এই পদার্থের প্রসারণ বেশি হয়, এই পদার্থের প্রসারণ কম হয় তাপ প্রয়োগ করলে? সেই রাশিটির নাম হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, যেটা এখন আমরা শিখব। আমাদের ক্লাসের বিষয়বস্তু এখন হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আজকের আমরা ক্লাসে প্রধানত দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক শিখব। পরের ক্লাসগুলোতে ক্ষেত্রফল এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক সম্পর্কে জানব। চলো আমরা এখন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক শিখব। তাহলে দৈর্ঘ্য প্রসারণ কেন শিখবো বোঝা গেল। আমরা যদি বিভিন্ন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান জানতে পারি তাহলে বলে দিতে পারবো তাপ প্রয়োগ করলে কোন পদার্থের বেশি পরিমাণ প্রসারণ ঘটবে বা কোন পদার্থের দৈর্ঘ্য বেশি বৃদ্ধি পাবে, সেটা আমরা বলে দিতে পারবো। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, একে আমরা আলফা চিহ্ন দ্বারা লিখি। আলফা হচ্ছে গ্রিক লেটার, যেমন আমাদের বর্ণমালায় অকার, আকার, অ, আ, হ্রস্বই, দীর্ঘই, ঠিক একই রকমভাবে গ্রিকদের বর্ণমালা শুরু হচ্ছে এরকম আলফা, বিটা, গামা, ডেল্টা, থিটা, ফাই, সাই, এরকমভাবে পরপর আছে। বুঝতে পেরেছো? ওমেগা তোমরা শিখেছ। এগুলো গ্রিকদের বর্ণমালা। সেই বর্ণমালার প্রথম লেটারটা না হচ্ছে আলফা। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আলফা দ্বারা লেখে। আমাদের কাজ হচ্ছে এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা কিভাবে পরিমাপ করা হয় বিভিন্ন পদার্থের ক্ষেত্রে সেটা ভালো করে বুঝে নেব। কি ব্যাপারটা? ধরো আমি এরকম একটা ধাতুর দণ্ড নিলাম। কেন দণ্ড নিয়েছি আমি শুরুতেই বলেছি যে বস্তুর জ্যামিতিক আকৃতির ওপর নির্ভর করবে তাপ প্রয়োগ করলে কোন ধরনের প্রসারণটা ভালো ঘটবে। দণ্ড নিলাম, এর দৈর্ঘ্য ধরলাম L1। L1 মানে কিছু একটা মান আসবে। কেন L লিখলাম? দৈর্ঘ্যের ইংরেজি টার্মটা হচ্ছে লেন্থ,
সেই জায়গা থেকে প্রথম লেটারটা নেওয়া হয়েছে এল। এল ওয়ান কেন? প্রাথমিক দৈর্ঘ্য, মানে প্রথমে দৈর্ঘ্য L1 ছিল। যখন ধরো এর উষ্ণতা ছিল T1, টি কেন? সেই টেম্পারেচার, তাপ। যেই তাপ প্রয়োগ করব কি হবে? তাপ দিলে বা উষ্ণতা বাড়ালে দেখবে দৈর্ঘ্য কিছুটা বেড়েছে। দৈর্ঘ্য আর কি একই থাকবে? থাকবে না, আমরা জানি ধাতব কঠিন পদার্থে তাপ প্রয়োগ করলে দৈর্ঘ্য বাড়ে, ক্ষেত্রফল বাড়ে। এখানে প্রধানত কি বাড়বে? দৈর্ঘ্য বাড়বে। তাই দৈর্ঘ্যটা কত হলো? ধর T2 উষ্ণতায় দৈর্ঘ্যটা হলো L2, মানে উষ্ণতা T1 থেকে বৃদ্ধি পেয়েছে কত? T2-তে। দৈর্ঘ্য প্রথমে কত ছিল? L1, হয়েছে কত? L2। L1 মানে কোনো ধরো 5 সেমি ছিল, 7 সেমি হলো, অর্থাৎ 5টা কি L1 আর 7টা হচ্ছে L2। ফলে আমরা বলতে পারি, দেখো প্রাথমিক দৈর্ঘ্য, এখানে প্রত্যেকটা রাশি যদি লিখে নিই, প্রাথমিক দৈর্ঘ্য কোনটা? প্রাথমিক দৈর্ঘ্য L1। প্রাথমিক উষ্ণতা, প্রথমে উষ্ণতা কত ছিল? T1। অন্তিম দৈর্ঘ্য কত? অন্তিম দৈর্ঘ্য L2। অন্তিম উষ্ণতা কত? T2। দৈর্ঘ্য বৃদ্ধি কত পেয়েছে? L1 মাইনাস L2, তাই তো? উষ্ণতা কতটা বৃদ্ধি পেয়েছে? উষ্ণতা বৃদ্ধি T2 মাইনাস T1, এই তো। আশা করি বুঝতে পেরেছো। দেখো পরীক্ষা করে দেখা গিয়েছে যে ধাতব পদার্থের দৈর্ঘ্য বৃদ্ধি তাপ প্রয়োগে, ধাতব পদার্থের দৈর্ঘ্য বৃদ্ধি নিম্নলিখিত বিষয়গুলির উপর নির্ভর করে। তাপ প্রয়োগ করলে ধাতব পদার্থের দৈর্ঘ্য কতটা বাড়বে সেটা কার উপর নির্ভর করে বলো? একে এই দৈর্ঘ্য বৃদ্ধিটা নিশ্চয়ই উষ্ণতা বৃদ্ধির ওপর নির্ভর করবে। অর্থাৎ আমরা যত উষ্ণতা বাড়াবো বস্তুর দৈর্ঘ্য তত বৃদ্ধি পাবে, তাই না? যত উষ্ণতা বাড়াবো অর্থাৎ গরম করব, কী হবে? দৈর্ঘ্য তত বৃদ্ধি পাবে। ফলে আমরা বলতে পারি যে দৈর্ঘ্য বৃদ্ধি অর্থাৎ L2 মাইনাস L1টা কার সঙ্গে সমানুপাতি? সমানুপাতি হচ্ছে T2 মাইনাস T1, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধির সঙ্গে দৈর্ঘ্য বৃদ্ধিটা সমানুপাতি। পদার্থের উষ্ণতা যত বাড়াবো তার দৈর্ঘ্য বৃদ্ধিটা তত বেশি হবে, সমানুপাতি হারে বৃদ্ধি পায়। 1 নম্বর। আচ্ছা, এখানে একটা দৈর্ঘ্য বৃদ্ধি ভুল লেখা হয়েছে, এটা L2 মাইনাস L1 হবে। আর কিসের ওপর নির্ভর করে? অর্থাৎ তাপ প্রয়োগ করলে দৈর্ঘ্য কতটা বাড়বে কার ওপর নির্ভর করে? দেখা গেছে এই দৈর্ঘ্য বৃদ্ধিটা নির্ভর করে প্রাথমিক দৈর্ঘ্যের ওপর, অর্থাৎ বস্তুটার প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল। ধরো এমন হলো, আমি একটা বস্তু এই নিলাম, একটা বস্তুর দৈর্ঘ্য এই নিলাম, দুটো পৃথক বস্তু, এটা এ বস্তু, এটা বি বস্তু। এর উষ্ণতা, ধাতু একই তৈরি, দুটো একই উপাদানের তৈরি, শুধু এর নাম দিয়েছি এ কেন এর দৈর্ঘ্য ছোট, এর নাম দিয়েছি বি কারণ এর দৈর্ঘ্য বেশি। এখন তাপ প্রয়োগ করলে দেখো এরও দৈর্ঘ্য বাড়বে, এরও দৈর্ঘ্য বাড়বে। কতটা বাড়বে? এর যতটা বাড়বে এর কি ততটা বাড়বে? একই পরিমাণ যদি উষ্ণতা বাড়ে, তাহলে এর উষ্ণতা বাড়ালাম 5 ডিগ্রি সেন্টিগ্রেড, এর উষ্ণতাও বাড়ালাম 5 ডিগ্রি সেন্টিগ্রেড। দুজনের উষ্ণতা একই পরিমাণ বাড়িয়েছে, ফলে কি এর দৈর্ঘ্য যা বাড়বে এর দৈর্ঘ্য তাই বাড়বে কি? বাড়বে না, কারণ এর প্রাথমিক দৈর্ঘ্য বেশি বলে দৈর্ঘ্য বৃদ্ধিটা কী হবে? বেশি হবে। তাই বলা হচ্ছে যে দৈর্ঘ্য বৃদ্ধির মান প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক। প্রাথমিক দৈর্ঘ্য যার যত বেশি তার দৈর্ঘ্য বৃদ্ধিটা তত বেশি হয়। এই দুটো হলো পরীক্ষালব্ধ ফলাফল, অর্থাৎ পরীক্ষা করে আমরা দেখেছি ধাতব পদার্থের দৈর্ঘ্য কতটা বাড়ছে সেটা উষ্ণতার সঙ্গে যেমন সমানুপাতিক হচ্ছে, আর কার সঙ্গে সমানুপাতিক হচ্ছে? প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক হচ্ছে। ফলে আমরা বলতে পারি, দেখো এই দুটো থেকে আমরা বলে দিতে পারি, সুতরাং L2 মাইনাস L1 সমানুপাতি আমরা কি লিখতে পারি? L1 ইন্টু T2 মাইনাস T1। কীভাবে লিখলাম? ক্লাস 10-এ যে যৌগিক ভেদ শিখেছিলাম, এরকম এ সমানুপাতি বি
আবার এ সমানুপাতি সি যদি হয়, আমরা জানতাম এ সমানুপাতি বি ইন্টু সি, সেটাই এখানে প্রয়োগ করেছি। দেখো L2 L1 T2 মাইনাস T1 এর সঙ্গে সমানুপাতি, আবার L2 মাইনাস L1 L1 এর সঙ্গে সমানুপাতি। সুতরাং আমরা বলতে পারি L2 মাইনাস L1টা কি L1 ইন্টু T2 মাইনাস T1 এর সঙ্গে সমানুপাতিক। এটা সমানুপাতিক চিহ্ন, এটা আলফার চিহ্ন, দুটো একই রকম দেখতে লাগে। দেখো আমি আলফাটাকে এরকমভাবে লিখবো, সমানুপাতিটাকে এইভাবে লিখবো, দুটোর মধ্যে একটু তফাৎ বুঝে নিও। এটা হচ্ছে আলফা আর এটা হচ্ছে সমানুপাতিক, প্রপোর্শনাল। আশা করি বুঝতে পারলাম যে কিভাবে এলো এই সমীকরণটা। এবার এটাকে সমান করতে গিয়ে আমরা কি লিখবো, L2 মাইনাস L1 সমান কত? সমান করতে গেলে একটা ধ্রুবক নিতে হয়। আমরা এতদিন সাধারণত ধ্রুবককে কে দ্বারা লিখে এসেছি। সমানুপাতিটা সমান করতে গিয়ে যে ধ্রুবক নেওয়া হতো, ক্লাস 10-এর অঙ্ক বই আমরা শিখেছিলাম, সমানুপাতিকে সমান করতে গেলে কে ধ্রুবক নেওয়া হয়। আমরা এখানে কে নেব না, এখানে আলফা ধ্রুবক নেওয়া হয়। আলফা L1 T2 মাইনাস T1, এই আলফাটাকে কী বলা হয়, সমানুপাতি ধ্রুবক। এর একটা নামও দেওয়া হয়েছে, আমি শুরুতেই বলেছি এর নাম দেওয়া হয়েছে কি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আশা করি বুঝতে পারলে। এটা কিন্তু সমানুপাতি চিহ্ন না, এটা হচ্ছে আলফা ধ্রুবক একটা। ফলে আমরা এই জায়গা থেকে দেখো আলফা সমান কত লিখতে পারি, আলফা সমান লিখতে পারি L2 মাইনাস L1, গোটাটার তলায় এটা নেমে আসবে, অর্থাৎ L1 T2 মাইনাস T1। ওই জায়গা থেকে লিখলাম। খুব গুরুত্বপূর্ণ একটা সমীকরণ, এরকমভাবে বাক্সের মধ্যে রেখে দাও, কাজে লাগবে। দেখো এবার কি দাঁড়ালো, এই যে আলফা সমান লিখলাম, আলফাটাকে কি বললাম, সমানুপাতি ধ্রুবক। এর একটা কি নাম দেওয়া হয়েছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তাই তো। দেখো এটাকে আমরা কিভাবে পরিবর্তন করতে পারি, এটাকে আমরা লিখতে পারি এর পরের লাইনে আলফা সমান, একই জিনিস লিখছি, একটু লক্ষ্য করে দেখবে, L2 মাইনাস L1 বাই L1 ইন্টু 1 বাই T2 মাইনাস T1। একই জিনিস লিখেছি, দেখো আলাদা কিছু লিখিনি। তারপরে লাইনে কি লিখতে পারি, আলফা সমান আমরা লিখতে পারি, আলফা সমান কি লিখতে পারি, L2 মাইনাস L1 গোটাটার তলায় L1 বাই T2 মাইনাস T1। একই জিনিস লিখেছি। এইটার আর এইটার মধ্যে মিল খুঁজে দেখো, একই কথা লেখা হয়েছে। কিভাবে দেখো, আমরা তো এই পাশে একটু লিখে দিই কীভাবে এলো ওটা। এগুলো অঙ্কের জিনিসপত্র। ধর এটা 5/3 ইন্টু 1/x এরকম থাকলো একটা রাশি, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি 5/3 গোটাটার তলায় x। একই জিনিস, কারণ x/1 তো সমানটা এই জায়গাটায় আছে, 5/3 বাই x/1, মানে পরের লাইনে কী হবে, উল্টে যাবে, 5/3 ইন্টু কত, 1/x। দেখো বুঝতে পারলে কিনা, এটাকেই এখানে কাজে লাগানো হয়েছে এই জায়গাটা। এরপরে দেখো আমরা লিখতে পারি এই কেন এরকম আকারে প্রকাশ করা হলো, আগেরটা তো ছিল ঠিকই, সেই একই জিনিস এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমরা লিখলাম কেন। এর কারণ হচ্ছে এই যে সমীকরণটা প্রকাশ করা হয়েছে, এই জায়গা থেকে আমরা আলফা বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি বলতে পারবো। দেখো এই ওপরটুকুনির মানে যদি আমরা বলি, এটাকে যদি আমরা কথায় প্রকাশ করি, এটা তো কিছু সিম্বল দিয়ে প্রকাশ করা আছে, চিহ্ন দিয়ে, একে যদি কথায় প্রকাশ করি কি আসবে, কথায় প্রকাশ করলে দেখো আমরা বলতে পারি L2 মাইনাস L1, এটা মানে কি, এটা মানে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, বাই L1 মানে কি প্রাথমিক দৈর্ঘ্য। অর্থাৎ আমরা বলতে পারি ওপরটুকুনি কী বোঝাচ্ছে, প্রাথমিক একক দৈর্ঘ্যে দৈর্ঘ্য বৃদ্ধি। আমরা একটু লিখি, ওপরটার মানে হচ্ছে, এই জায়গাটা একটু লিখে রাখি, প্রাথমিক একক দৈর্ঘ্যে দৈর্ঘ্য বৃদ্ধি। প্রাথমিক একক দৈর্ঘ্যে দৈর্ঘ্য কতটা বাড়ছে। T2 মাইনাস T1 কী বোঝাচ্ছে, উষ্ণতা বৃদ্ধি। আবার ভাগ করা হচ্ছে মানে কি, ভাগ করার অর্থ হচ্ছে প্রতি একক, অর্থাৎ প্রতি একক উষ্ণতা বাড়ার জন্য প্রাথমিক একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য বৃদ্ধি পায় সেটাকেই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে।
আমরা কি বলবো? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা, আলফার সংজ্ঞা হচ্ছে প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাকে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। কেমন? খুব সহজ কথা, একটা উদাহরণ দিই। এই সংজ্ঞাটা লিখলাম, কিছু বুঝতে পারলাম না, সংজ্ঞার মতো থেকে গেল। মানেটা কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের? প্রকৃতপক্ষে মানে কি? মানেটা এরকম, দেখো একটা ছবি এঁকে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। ধরো একটা ধাতুর দণ্ড নিয়েছি, পিতলের কথা ভাবো, পিতলের দণ্ড নিয়েছি, যার প্রাথমিক দৈর্ঘ্য ছিল 10 সেন্টিমিটার, উষ্ণতা ছিল 25 ডিগ্রি সেন্টিগ্রেড। বোঝা গেল? এই দণ্ডটার দৈর্ঘ্য ছিল 10 সেন্টিমিটার, উষ্ণতা কত ছিল? 25 ডিগ্রি সেন্টিগ্রেড। উষ্ণতা বেড়ে কত হলো? 30 ডিগ্রি সেন্টিগ্রেড। 30 ডিগ্রি সেন্টিগ্রেড হলে দৈর্ঘ্য কী হবে? দৈর্ঘ্য খানিকটা বাড়বে, উষ্ণতা বাড়লে। আমি ধরলাম দৈর্ঘ্য বেড়েছে 12 সেন্টিমিটার। বোঝা গেল? তাহলে দৈর্ঘ্য বৃদ্ধিটা কত? দেখো L2 মাইনাস L1টা কত? 2। দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে 2, আর প্রাথমিক দৈর্ঘ্য কত? 10, পুরোটার তলায় কত? 5। কেন? L2 মাইনাস L1 অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধিটা এই যে 2, প্রাথমিক দৈর্ঘ্য কত? 10 বাই পুরোটার তলায় কি? উষ্ণতা বৃদ্ধি 5। এই যে এটা গণনা করলে যেটা আসবে সেটাই হবে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। বুঝতে পারলাম খানিকটা? আরও সহজ কথায় যদি বলি, এরকম না নিয়ে আমরা একটা পিতলের টুকরো নিলাম যার দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার, উষ্ণতা কোনো একটা যে কোনো মান 30 ডিগ্রি সেন্টিগ্রেড। এর উষ্ণতা 31 ডিগ্রি সেন্টিগ্রেড হলে দৈর্ঘ্য যতটা বাড়ে, অর্থাৎ উষ্ণতা 1 ডিগ্রি বাড়লে এর দৈর্ঘ্য কিছুটা বাড়বে, তো যেটুকুনি দৈর্ঘ্য বাড়বে সেটাই হবে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। যদি বলে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত, এরকম 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা লোহা নেবে, নিয়ে উষ্ণতা কী করবে? 1 ডিগ্রি বাড়াবে। ধরো 40 ছিল, সেখান থেকে কত করবো? 41 করলে এই লোহার দণ্ডটির দৈর্ঘ্য যতটুকুনি বাড়বে সেটাই হবে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। সেটাই এখানে বলা হচ্ছে। অর্থাৎ প্রতি একক উষ্ণতা বৃদ্ধি, অর্থাৎ 1 ডিগ্রি উষ্ণতা বাড়ার জন্য 1 সেন্টিমিটার দৈর্ঘ্যে যতটা দৈর্ঘ্য বাড়ে, প্রাথমিক দৈর্ঘ্য 1 সেন্টিমিটার হলে দৈর্ঘ্য যতটা বাড়তো সেটাই ওর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। যেমন দেখো কয়েকটা পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলি। যেমন লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হচ্ছে 10 গুণ 10 টু দি পাওয়ার -6। যেমন ইস্পাত 12 গুণ 10 টু দি পাওয়ার -6। যেমন পিতল দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 18 গুণ 10 টু দি পাওয়ার -6। অর্থাৎ কি, তুমি 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের লোহা নিলে, 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের পিতল নিলে, ইস্পাত নিলে, 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের পিতল নিলে, সব কটা দৈর্ঘ্য 1 সেন্টিমিটার দণ্ডগুলোর উষ্ণতা প্রত্যেকের কত ডিগ্রি করে বাড়িয়েছে? 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে বাড়িয়েছে উষ্ণতা। বাড়ালে লোহার দৈর্ঘ্য বাড়বে এত, ইস্পাতের বাড়বে এত, পিতলের বাড়বে এত। অর্থাৎ এটাই হলো পিতলের আলফা, এটা হলো লোহার আলফা, ইস্পাতের আলফা, এটা হলো লোহার আলফা। আশা করি বুঝতে পারলে যে একক উষ্ণতা বাড়ার জন্য প্রাথমিক দৈর্ঘ্য একক হলে যে পরিমাণ দৈর্ঘ্য বাড়ে সেটাই ওর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এটাই আলফা, এরকমভাবে লেখা হয়। পিতলের আলফা কত? আলফা সিইউ 18 × 10 টু দি পাওয়ার -6। এককটা হচ্ছে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড, পার ডিগ্রি সেন্টিগ্রেড। আলফা সিইউ মানে কি বোঝাচ্ছি? যে কপার মানে কি? পিতল, তামা, তাই না? তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এটা। আবার যদি আলফা এফি দিই, আয়রন কত? 10 × 10 টু দি পাওয়ার -6। -6 মানে জানো তো কি? ভাগ। কত? 1-এর পরে 6টা শূন্য দিয়ে, 1-এর পরে 6টা শূন্য দিয়ে ভাগ করা হচ্ছে। বা এটাকে এইভাবে লেখা যায় 0.123418 পার ডিগ্রি সেন্টিগ্রেড।
10⁻⁶ দিয়ে গুণ করা মানে প্রকৃতপক্ষে 1-এর পরে 6টা শূন্য দিয়ে ভাগ করা। ভাগ করলে 0.6 সরে গেছে, দেখো 1 2 3 4 5 6 এসছে 32 ডিগ্রি সেন্টিগ্রেড। এই হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আশা করি বুঝতে পেরেছো যে 1 সেন্টিমিটার কোনো দণ্ড, তার উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালে দৈর্ঘ্য যতটা বাড়বে, সেটাই হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এখন দেখো এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক আমাদের জানতে চাই, যে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মানগুলো তো তোমরা দেখবে তোমাদের বইয়ে দেওয়া আছে। আমি এই 3টে পদার্থে লিখলাম, বিভিন্ন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে। দেখবে সবচেয়ে কম হচ্ছে ইনভার বলে একটা সংকর ধাতু আছে, অর্থাৎ ইনভারের উষ্ণতা বাড়ালে দৈর্ঘ্য বাড়ে না বললেই চলে। সেটা তোমরা টেবিলে এই মানগুলো মনে রাখতে হবে না, একটু দেখবে যে কি কার বেশি কার কম, উষ্ণতা বাড়ালে কার দৈর্ঘ্য বাড়ে কার দৈর্ঘ্য কম বাড়ে, বেশি বাড়ে কম বাড়ে। এবার এর একক শিখবো কার, আলফার একক। একক বসাতে গেলে এই সমীকরণে প্রত্যেকটা রাশির একক বসাতে হবে, অর্থাৎ ওপরে যে দৈর্ঘ্য বৃদ্ধি আছে এর একক কী। আমরা যদি সিজিএস পদ্ধতিতে বলি দৈর্ঘ্য বৃদ্ধি কতটা পেয়েছে, সেটা কি 5 সেন্টিমিটার দৈর্ঘ্য বেড়েছে বা 2 সেন্টিমিটার বেড়েছে, এটাই তো। ফলে আমরা ওপরে কি লিখতে পারি, সেন্টিমিটার। তলায় কি আছে, L1 মানে দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য কত, সেন্টিমিটার। আর তলায় উষ্ণতা বৃদ্ধি মানে কি, ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো আমি প্রত্যেকটা আলফা সমান যদি এটা লিখি, প্রত্যেকটা রাশির একক লিখলাম। ওপরে আছে দৈর্ঘ্য বৃদ্ধি, তার একক সেন্টিমিটার। তলায় আছে প্রাথমিক দৈর্ঘ্য, তার একক সেন্টিমিটার। তলায় আছে উষ্ণতা কতটা বেড়েছে, 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে, মানে বেড়েছে কতটা, 5 ডিগ্রি সেন্টিগ্রেড, ওই জন্য লেখা হলো। এবার এই সেন্টিমিটার কেটে যাবে, গিয়ে তলায় কি থাকবে, দেখো আলফার একক যখন বের করব তলায় শুধু আসবে ডিগ্রি সেন্টিগ্রেড, বা এটা কীরকমভাবে লেখা হয়, ডিগ্রি সেন্টিগ্রেড -1, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি, ডিগ্রি সেন্টিগ্রেড -1। ওই জন্য আমরা এখানে পার ডিগ্রি সেন্টিগ্রেড বলছি, বা তুমি ডিগ্রি সেন্টিগ্রেড -1ও বলতে পারো। আশা করি বুঝতে পারলাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি, যে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড বা পার ডিগ্রি সেন্টিগ্রেড। এটা সিজিএস পদ্ধতিতে। একই রকমভাবে তোমরা যদি এসআই পদ্ধতিতে বের করো, দেখবে কী হবে, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য বৃদ্ধি মানে কি, মিটার। আমরা জানি তো এসআই পদ্ধতির দৈর্ঘ্যের একক মিটার, প্রাথমিক দৈর্ঘ্য মিটার, আর তলায় কি, কেলভিন। কাটাকুটি হয়ে গেলে কী হবে, কেলভিন ইনভার্স। আবার এফপিএস পদ্ধতি, অর্থাৎ ব্রিটিশ পদ্ধতি, এফপিএস। আমাদের যদিও বেশিরভাগ এসআই পদ্ধতি আছে, এফপিএস পদ্ধতি কী হয় যেন, ডিগ্রি ফারেনহাইট -1। বিভিন্ন পদ্ধতিতে এককটা আলাদা, ডিগ্রি সেন্টিগ্রেড -1, ডিগ্রি ফারেনহাইট -1, কেলভিন -1 একক। তোমাদের এখানে একটা প্রশ্ন দেয় যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককে দৈর্ঘ্যের একক থাকে না কেন। দেখো এখানে কোনো দৈর্ঘ্যের একক থাকছে না, অর্থাৎ মিটার বা সেন্টিমিটার কিছুই থাকছে না। এখানে যেমন সেন্টিমিটার নেই, এখানে যেমন মিটারও নেই। এটাই তোমাদের জানতে চাই যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককে দৈর্ঘ্যের একক থাকে না কেন, কেন থাকে না। উত্তরটা এরকম দেব যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককে দুটো দৈর্ঘ্য, ওপরে দৈর্ঘ্য নিচে দৈর্ঘ্য, দুটো সমজাতীয় রাশির অনুপাত হওয়ায় বা দুটি দৈর্ঘ্যের অনুপাত থাকায় সমীকরণে এই দৈর্ঘ্য কি দুটো কী হয়, পরস্পরকে কেটে দেয়, কেবলমাত্র উষ্ণতা থাকে। অর্থাৎ আমরা বলবো যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককে দৈর্ঘ্যের একক থাকে না কেন, তার উত্তর দেব যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের রাশিমালায় দুটি দৈর্ঘ্যের অনুপাত থাকায় ওরা পরস্পরকে প্রশমিত করে, কেবলমাত্র কে থাকে, উষ্ণতা। তাই উষ্ণতার একক পাওয়া যায়, দৈর্ঘ্যের একক পাওয়া যায় না। একক বুঝলাম, এবার একটু আমরা মাত্রা বুঝবো, কার, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রা। দেখো দৈর্ঘ্যের মাত্রা, এই যে দৈর্ঘ্য বৃদ্ধির মাত্রা কত, এল। তলায় কি আছে, প্রাথমিক দৈর্ঘ্য, তার মাত্রা বসালাম। আর গোটার তলায় উষ্ণতার মাত্রা কত, থিটা, বড় হাতের থিটা। এটা এল কেটে যাবে, ফলে কি আসবে, θ⁻⁻1। এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রা, θ⁻⁻1। ওই যে দুটো দৈর্ঘ্যের অনুপাত থাকায় কেটে যাচ্ছে। তোমাদের এখান থেকে তাহলে একক বুঝলাম, মাত্রা বুঝলাম, এই সমীকরণ থেকেই কিন্তু সবগুলো এলো, একক মাত্রা এলো। মুছে দিই। এবার আমরা একটু শিখব, একটা সমীকরণ শিখে নেব যেটা আমাদের পরবর্তীকালে অঙ্ক করতে গেলে খুবই কাজে লাগবে। দেখো এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি আলফা, কোনাকুনি গুণ করি, গুণ করলে কত আসছে, T2 - T1 ইন্টু কত, L2 - L1/L1। তারপরের লাইনে লিখতে পারি, দেখো L2 - L1, না এরকমভাবে লিখি, আলফা
T2 মাইনাস T1 ইন্টু L1 সমান কত L2 মাইনাস L1। তারপরে লাইনে দেখো লিখতে পারি এই L1টা এবারে নিয়ে নিই, অর্থাৎ L2 সমান কি লিখতে পারি আলফা T2 মাইনাস T1 L1 প্লাস L1, এই L1টা এদিকে নিয়ে নিয়েছি। পরের লাইনে দেখো L2 L1 কমন নিলে কি লিখতে পারি L1 কমন নিলে লিখতে পারি 1 প্লাস আলফা T2 মাইনাস T1। এই L2 সমান L1 ইন্টু 1 প্লাস আলফা T2 মাইনাস T1। এই সমীকরণটাই আমরা সরল করে এই আকারে আনলাম। এটাকে অনেকে এইভাবেও লেখে L2 সমান L1 ইন্টু 1 প্লাস আলফা ডেল্টা টি। ডেল্টা টি বলতে কী বোঝায়? ডেল্টা টি বলতে ফিজিক্সের ভাষায় ভালো করে শুনে নাও, ডেল্টা টি কথার অর্থ হচ্ছে, না এগুলো মুছে দিই পরিষ্কার জায়গায় লিখি। ডেল্টা টি বলতে বোঝায় পরিবর্তন। কিসের পরিবর্তন? উষ্ণতার পরিবর্তন। অর্থাৎ ডেল্টা টি সমান কত T2 মাইনাস T1। এই T2 মাইনাস T1টা বড্ড বড় মতো দেখতে, তো লিখবো না বলেই তার পরিবর্তে ডেল্টা টি লিখেছে। অর্থাৎ ডেল্টা টি দ্বারাই কিন্তু একই বোঝাচ্ছে, T2 মাইনাস T1কেই বোঝাচ্ছে। যদি তোমাকে বলে ডেল্টা এল মানে কি দৈর্ঘ্যের পরিবর্তন, অন্তিম দৈর্ঘ্য মাইনাস প্রাথমিক দৈর্ঘ্য। ফিজিক্সে পদার্থবিজ্ঞানে যেখানেই ডেল্টা থাকবে সেটা তো আমরা জানি পরিবর্তন বোঝায়, তাই এখানে ডেল্টা টি বলতে কী বোঝাচ্ছে? উষ্ণতার পরিবর্তন। এই সমীকরণটা তোমাদের মনে রাখতে হবে। এই যে সমীকরণগুলো করানো হলো, আজকে শিখলাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কী, তার একক, মাত্রা, এগুলো জানলাম। আর এখান থেকে আরেকটা প্রশ্ন দেয় যে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এই 18 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কী বোঝো? এটা জানতে চাই যে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এটা বলতে কী বোঝো। আমি কি বলবো যেন, বলবো যে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা পিতলের দণ্ড নেব, নিয়ে তার উষ্ণতা 1 ডিগ্রি বাড়ালে কত বাড়াবো? উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াবো। 1 সেন্টিমিটার দণ্ডের একটা পিতল নিলাম, দৈর্ঘ্যের একটা পিতলের দণ্ড নিয়ে তার উষ্ণতা কত বাড়াবো? 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালে দৈর্ঘ্য কতটা বাড়বে? 18 × 10⁻⁶ সেন্টিমিটার। এটাই। যদি সিজিএসে বলো এরকম, আর এসআই বললে কি বলবে? এসআই পদ্ধতিতে যখন বলবো যে 1 মিটার দৈর্ঘ্যের একটা পিতলের দণ্ড নেব, নিয়ে উষ্ণতা 1 কেলভিন বাড়ালে দৈর্ঘ্য কত বাড়বে? 18 × 10⁻⁶ মিটার বাড়বে। সিজিএস পদ্ধতিতে বললে এই সেন্টিমিটার ডিগ্রি সেন্টিগ্রেড, আর এখানে সেন্টিমিটার, আর এটা মিটার কেলভিন মিটার, এইভাবে বলতে হয়। তাহলে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সম্পর্কে জানব। পরের ক্লাসে আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক সম্পর্কে শিখব। পরের ক্লাসে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো।